স্কুলে। তো এখন হয়তো কম্পিউটারে থাকার কারণে হাতের লেখা অনেক কিছু হয়ে গেছে। তো তখন হাত দিয়ে লিখে সেটাকে দিলীপদার প্রতিষ্ঠানটা একটাই মেশিন ছিল গুরুকুল বাজারে, সেখানে ফটোকপি করে 3টা পেজ একসাথে ফিল আপ করে 100 কপি সেই অফিসাকে দেওয়া হয়েছিল একটা গল্প। তখন আমাদের জিএস ছিলেন মাসুদ ভাই, সম্ভবত 2099 বা 98 থেকে যখন। তো আমি এই গল্পটা লেখার পরে যখন সবাইকে দিলাম, আসলে কেন দিচ্ছি সেটা আমি আজও জানি না। হয়তো সেটা ছোট মনের যে উল্লাস উন্মাদনা ছিল, লেখার যে আগ্রহটা ছিল, সেটাকে সবাইকে ছড়িয়ে দেওয়া ছিল কিনা জানি না। আসলে ছোট্ট মনের সেই পরিধি থেকেই দেওয়া। তার সাথে 2 দিন পরে আমাকে সংসদে ডাকা হয়েছিল। এই গল্পের পটভূমির সম্বন্ধে জানতে চেয়েছিলেন মাসুদ ভাই। আমি জানি না কেন, পরবর্তীতে যেটা জানতে পেরেছি এই গল্পের কিছু অংশটা কি ওনার ব্যক্তিগত লাইফের সাথে জড়িত। আসলে আমরা কাউকে পরিচিত অপরিচিত কারো বিষয় আমরা আনতে চাই না, সেটা আমরা কোনটা নিয়ে আসি লেখাতে, যেটা সমাজ মনে করে, যে আমরা মনে করি বা সমাজ মনে করে যে লেখাটা দরকার, এই টপিকটা আসা দরকার, তখনই কিন্তু আমরা নিয়ে আসি। যেমন সমসাময়িক লেখাগুলোতে দেখা যাবে জুলাইয়ের বিপ্লব প্রতিফলিত হচ্ছে, আবার দেখা যাবে যখন আমরা স্বাধীনতা দিবস বা বিজয় দিবসে আসি, তখন সেই প্রেক্ষাপটে স্বাধীনতা কেন্দ্রিক লেখাগুলোর তাৎপর্য ফুটে ওঠে। তা আসলে এই লেখালেখি এইভাবে আসা। আরেকটু চমৎকার উদাহরণ দিব, আজকে অনেকের জকজকা বই দেখে কিন্তু আমার খুব ইচ্ছা হয়। কেন ইচ্ছা হয়? আমি সম্ভবত 2004 তখন পর্যন্ত আমার অনেকগুলো ছোট গল্প গল্প এগুলো লেখা শেষ হয়েছিল। তা আমি এগুলোকে কম্পোজ করতাম নিজে নিজে। সেটা করেছি আমি তখন দ্বিতীয় কম্পিউটার স্থাপন হয় রায়পুর স্টেশনে। সুহেল বা রাসেল নামে এক ছেলে সেখানে একটা কম্পিউটার দোকান দিয়েছিল, সেখানে আমি গিয়ে স্বইচ্ছায় টাইপ করতাম এবং আমার লেখাগুলো সেখান থেকে প্রথম টাইপ করা হয়েছিল। আমি ওই কথাগুলোকে আর দ্বিতীয়বার কখনো ওনার সাথে আমার কথা হয়নি। এই লেখাগুলো নিয়ে টাইপ করে আমি ফটোকপির জন্য চলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাশে নীলক্ষেত, সেখানে কম পয়সায় ফটোকপি করা যেত তখন। তো সেখানে ফটোকপি করেছি, এই পেজগুলো করে সেখানে বাধাই করেছি, ফটোকপিটা বাধাই করেছি। কিন্তু কভার পেজে যে সংযোজন করা হয়েছিল, সেই কভার পেজটা ছিল কম্পিউটারে একটা কনসেপ্ট দিয়ে সেটাকে কালার প্রিন্ট করে আনা, এরকম দিয়েই সেটা আমার কাছে সর্বশেষ 20টা বইয়ের আছে, কিন্তু 2টা বই আছে। সেভাবে আমি একটা বই ছাপিয়েছিলাম ফটোকপি করে, যেটা আমার অনেক শুভাকাঙ্ক্ষীকে দিয়েছিলাম। আসলে আজকে অনেক এগিয়ে গেছে দেশ, সমাজ, পরিবেশ, পরিস্থিতি পরিবর্তন হয়েছে। একটু কথা অ্যাড করবো, আমরা যারা এখানে আছি, আমার বড় মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিবে। তো রোজার মাসখানেক আগে আমি বর্তমানে কলকাতার বিমানবন্দরের পরিবৃত্তি নাম প্রথম পর্বটার শেষ পর্যায়ে আছি। আমি একটু সময় পাইনি, এখন মোবাইল থেকে বের হয়ে পড়ার পছন্দ করি। তো সেই কারণে আসলে পড়ে গিয়ে নিলাম এই উপন্যাসটা। আমার প্রিয় একটা উপন্যাসের মধ্যে একটি, 10টা উপন্যাসের মধ্যে একটি, যেটা আমি এখন শেষ করতেছি। তা আমার মেয়ে আমাকে বলতেছে যে তোমার এই বইটা অনেক মোটা, বইটা তোমার এই বইটা পড়তে এতদিন লাগে? আমি কেন? তোমার মুখে যত বই আছে সবগুলো আমার পড়া শেষ করে গেছে। মাশাআল্লাহ। আমি মনে করি যে বাসায় যদি বুকসে থাকে, যদিও তাকে আমি তখন একটু কৌতুবাইকে বলেছিলাম যে এগুলো তোমার এখনের জন্য না, তুমি পরীক্ষার পরে যে সময়টা পাবে তখন আমি নিজেই বলতাম তোমাকে পরীক্ষা করো। তো যাতে আসলে বুকসে থাকলে সেটা শুধু আমার নিজের চিন্তাধারা প্রকাশিত হয় না, সেটা পরবর্তী প্রজন্মের বাসার যারা থাকে তারাও একটু আগ্রহ হয়। তো আসলে এই বুকসে বা বই সংগ্রহ করার কালচারটা আসলে যারা আমরা লেখালেখি করি, আমার না সবারই থাকা উচিত। আলিয়াস ভাইয়ের তো সেই বিশাল আলমারি, এখন আমার চোখ বন্ধ করলে আসলে আমরা তো দেখি, আসলে সেই দেখাটাকে যখন স্মৃতিচারণ করতে হয় তখন আসলে চোখটা বন্ধ করতে হয়, দেখে চোখটা খোলা রেখে করা যায় না। আসলে চোখটা বন্ধ করলে সেই বইগুলোও এখনো দেখে যে আসলে একদিন আলিয়াস ভাইয়ের একটা বুক থেকে আমি এভাবে একটা হাত রেখেছিলাম বইগুলো স্পর্শ নেওয়ার জন্য। মূলত আমার আসলে এই স্মৃতিচারণের খুব ইয়ে হচ্ছে। তা আসলে এক একটা
মনে করি যে আমার থেকে আরো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে উঠে আসা। এটাই হলো আরেকটা যে প্রস্তাব আসছে এখানে আমাদের সাইমন স্যার বলেছেন, আসলে প্রকাশনার ক্ষেত্রে বা একটা জিনিসকে একত্রিত করে সেটা আবার পাঠকের হাতে তুলে দেওয়ার ব্যাপারে আমার যতটুকু ন্যূনতম জ্ঞান আছে আমি চেষ্টা করবো। যদি সাহিত্য পত্রগুলো একসময় আমার খুব মানে একটা আন্দোলনে ছিল যে আসলে দেওয়াল লিখন, যেটা স্কুলে অনেক হারিয়ে গেছে, এখন তো হারিয়ে গেছে। সর্বশেষ মাতৃ আমি দেখলাম, এর আগে দেখলাম পাতাকান্দি উচ্চ বিদ্যালয়, এর আগে মনির স্যার যখন বিদায় দেন তখন চতুর্থ সাধারণ উচ্চ বিদ্যালয়ে আমি 3টা দেওয়াল লিখন দেখেছি। তারপরে আর আমার চোখে আসেনি। আসলে এই স্কুলগুলোতে এই দেওয়াল লিখনটা এই কালচারটা ফিরে আনা উচিত আমার মনে হয়। কারণ দেওয়াল এরকম আসলে কবিতা আমি লিখি না, কিন্তু কবিতাটা আমার ইয়ের মতো হয়ে যায়, কি জানি বলে ছন্দের মতো হয়ে যায়। কারণ আমি ছন্দের তাল মিলাতে পছন্দ করি। যদিও আসলে আমার সাহিত্যিক লেখাটা আসলে গল্পগুলো আমার টার্গেট থাকে, বিরহের বেদনার বিষয়গুলো সবচেয়ে বেশি থাকে, এবং একটা পরিবেশকে কিভাবে ঘোরাতে হয় এবং সেই পরিবেশটার কারণে একটা মানুষ কি সাফার করে, এই বিষয়গুলো আমি তুলে আনার চেষ্টা করি বিশেষ করে। তো যাক, যেহেতু আমার কিছুদিন আগে একটা কবিতা সম্ভবত ইয়েতে ছাপা হয়েছিল, ভোরের কাগজে, ভোরের কাগজে একটা কবিতা ছাপা হয়েছিল। আমি এটার একটু অংশ বিশেষ, যেটি কবিতাটা এই সমসাময়িক যে সময়টা চলতেছে ঋতু, সেই ঋতুর উপরে বিশেষ করে এই সময়ের উপরে কবিতাটা লিখেছিলাম। সেটা আসলে এগুলা নিয়েও আমি আসলে একটু নিচের দিকে চলে গেছিলাম যখন দেখলাম যে আমাকে সুমন রায়হান বের করলে এই ধরনের একটা আয়োজন হচ্ছে। পরে আমি এগুলো আবার সাফ করে এগুলো নিচের দিকে ছিল। আমি সম্ভবত গত 2 দিন আগে আবার আমার টাইম লাইনে সেগুলো প্রকাশ করেছি। যে অল্প কিছু ধন্যবাদ আমি পেয়ে গেছি। আমার এই কবিতাটা হলো ঝরা পাতা ও নব পল্লব, এটা আমার নামে ছাপা হয়েছিল ভোরের কাগজে। সেটা সম্ভবত তারিখটা 24শে জুন 2013। তো বিশ্বাসের চূড়াবালিতে অনেক সাঁতার কেটেছি, দেখেছি প্রবালদ্বীপের সমুদ্র রহস্য, চকচকে আয়নার উপাসে অন্ধকারের আবরণের বিপরীত স্বচ্ছ জলের ব্যাগ করা প্রতিচ্ছবি। নিঃশব্দ শহরের প্রতীক হয়েছি, দেখেছি রাতের গভীরে ঝিঝি পোকার বাচ্চারি, অসমভাগে স্বর্ণলতার আলিঙ্গনে বিশ্বাস করিনি, কখনো বিশ্বাস করিনি জীবনটা বদলাতে হবে ঋতুচক্রে। ভয় কিসের, শীতের জড়া পাতায় কষ্টগুলো ভুলে গিয়ে তো নবপল্লবের হাত ধরে বৃক্ষ আছে। সবাইকে ধন্যবাদ।